সাইবার হুমকি বা অনলাইনে বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে পাবনা জেলার সাথিয়ার বিভিন্ন গ্রুপে, এলাকা ভিত্তিক যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপে ওই মিছিলের ছবি, যে মিছিল আমরা মধুর ক্যান্টিন থেকে শুরু করেছিলাম, সেই মিছিলের ছবি দিয়ে আমাদেরকে মানে আমার বাসার ঠিকানা, আমার বাবার নাম এবং মানে সবকিছু উল্লেখ করে, বাড়ির ঠিকানা উল্লেখ করে এক ধরনের মব লিঞ্চিং এর উস্কানির মতো করে ফেসবুকে অনেক স্টেটমেন্ট গেছে বা অনেক ধরনের ফেসবুক পোস্ট গেছে। এইটা আমি ভেবেছিলাম যে এটা আমাকে ব্যক্তিগতভাবেই অ্যাটাক করা হয়েছে, এবং যদিও আমার বাবার এবং বাবার নাম উল্লেখ ছিল এবং পরিবারের ঠিকানা মানে বাড়ির ঠিকানা উল্লেখ ছিল, এটা একই সাথে আমার পরিবারের জন্য হুমকি। এটা গেল একটা অনলাইন ভিত্তিক হুমকি। এরপরে যেটা ঘটেছে গত পরশু দিন, মানে 30 তারিখ, 30 মে, ওই দিন বিকেলবেলা কতিপয় জামাত শিবিরের নেতাকর্মী আমাদের বাড়ি একেবারেই সাথিয়া বাজারের পাশে, তো কাঁচা বাজারের পাশে বেসিক্যালি, সেই বাজারের পাশে আমাদের একটা দোকান আছে, আমার বাবা ওই দোকানের পরিচালক, আমার বড় ভাই এবং আমার বাবা ওই দোকানটা পরিচালনা করেন। তো সেই দোকানে গিয়ে আমার বড় ভাই এবং আমার বাবাকে বলা হয় যে আপনার ছেলে এলাকায় আসলে সে হচ্ছে যে হামলার শিকার হবে বা তাকে মারা হবে। আহ, আমি এলাকায় গেলে যে কোনো ভাবে যেখানেই আমাকে দেখতে পাবে তারা আমাকে মারবে। এইটা গেল একটা ধাপ। সেটা হয় 30 তারিখ বিকেল 5:30 থেকে 6টা নাগাদ। এরপরে রাত 9টা নাগাদে আমার বাবাকে এবং আমার বড় ভাইকে আবার ডেকে নেওয়া হয়। ডেকে বাজারেরই আর একটা দোকানে, অপর প্রান্তের আর একটা দোকান যেখানে হচ্ছে যে একজন জামায়াত কর্মীর দোকান সম্ভবত, সেই দোকানে নিয়ে যাওয়া হয় আমার বাবাকে এবং বড় ভাইকে, এবং সেখানে জামায়াতের নেতাকর্মীরা বেসিক্যালি জুনিয়র টায়ারের নেতাকর্মী, এরা কেউ হয়তোবা ওই পোস্টেড না এবং তারা সিনিয়রও না। আমার এদেরকে সবাইকে আমি চিনি। তারা আমার হাই স্কুলের বড় ভাই ছিল, অনেকে আমার 5 বছর 6 বছরের বড় ভাই বা 2-3 বছরের বড় ভাই, এরকম লোকজন। তো তারা আমার বাবা এবং বড় ভাইকে ডেকে নিয়ে ওই দোকান নিয়ে বসান, এবং সেখানে গিয়ে তারা বলেন যে আমি যা যা করছি বা আমি এই যে এটিএম আজারের মুক্তি নিয়ে আমার যে ভূমিকা, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং আমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। তো আমার বাবা যেন থানায় গিয়ে সেই মামলার বিষয়ে মীমাংসা করে আসে, মানে এক ধরনের প্রস্তাব দেওয়া হয় যাতে আমার নামে মামলা না হয়, আপনি থানায় গিয়ে আমি মিটমাট করে আসেন। আমার বক্তব্য হচ্ছে, আমি যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো অপরাধ করে থাকি, আমার নামে মামলা দেওয়া হোক, এবং আমাকে যদি তারা আইনগতভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে পারে, আমি তাদেরকে ওয়েলকাম করব। আমি তাদেরকে বলবো যে অবশ্যই আমার নামে মামলা দেন আপনারা, আমার আমার যদি কোনো অপরাধ থেকে থাকে। কিন্তু আমার অপরাধে আমার পরিবারকে এভাবে হেনস্থা করা, এভাবে করে হুমকি দেওয়া, এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমার বাবাকে যেভাবে করে ডেকে নিয়ে এসে বলা হলো যে আমার নামে মামলা হবে, তাই আমার বাবাকে থানায় যেতে হবে, থানায় ব্যাপারটা মীমাংসা করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে থেকে বোঝাই যায় যে এটা এক ধরনের হচ্ছে যে ট্র্যাপ, যেখানে আমার বাবাকে হয়তো থানায় নিয়ে গিয়ে ওনারা জিম্মি করে একটা টাকা দাবি করবেন। এটা আমার বাবা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন। আহ উনি বুঝতে পারেন যে এটা আসলে এরকম একটা পর্যায়ে যাবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আমি আমার বাবার ইচ্ছায় রাজনীতি করি না, আমার পরিবারের ইচ্ছায় রাজনীতি করি না। আমি রাজনীতি করি একেবারেই আমার নাগরিক অধিকার হিসেবে, আমার ব্যক্তি স্বাধীনতার অংশ হিসেবে, আমার ব্যক্তি ইচ্ছার প্রেক্ষিতে আমি রাজনীতি করি। তো আমার বাবা তখন উত্তর দেন যে আমার ছেলে আসলে কি রাজনীতি করে আমি জানি না, আদতেই জানি না। আমার ছেলে আসলে আমার কথা শুনে রাজনীতি করে না। 2 নম্বর হচ্ছে যে তার রাজনীতি বিষয়ে আমিও জানি না, বা আমার বাবা আমাকে অনেকবার বলেছেন যে রাজনীতি না করতে। এবং মানে এটা আমার পরিবারের সাথে আমার ডিল, আমার পরিবার আমাকে রাজনীতি করতে নিষেধ করেছে, কিন্তু আমি আমার ব্যক্তি স্বাধীনতার বলে, আমার সাংবিধানিক স্বাধীনতার এখতিয়ারে আমি রাজনীতি করি। তো আমার বাবা তখন তাদেরকে এই উত্তর দেন যে আমার ছেলে আসলে আমার কথা অনুসারে কোনো কিছু শোনে না, সে তার মতো রাজনীতি করে। আমার ছেলের ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারবো না, আপনারা যদি মামলা দেন তো দিয়ে দেন। এরকম একটা কথা বলে আমার বাবা তাদের ওই দিন বাড়িতে ফেরেন রাতে। কিন্তু এই ঘটনার পরে আসলে আমার পরিবার এবং আমার প্রতিবেশীদের মধ্যে একটা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আমাকে নিয়ে যে এই ধরনের ফেসবুক পোস্টও হচ্ছে, একই সাথে এই যে পরপর 2বার, মানে একবার দোকানে গিয়ে থ্রেট করে আসা, আর একবার হচ্ছে যে ডেকে নিয়ে যায় আর একটা দোকানে নিয়ে গিয়ে বসিয়ে 10-12 জন মিলে তাকে ঘিরে ধরে যেভাবে করে তাকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে একেবারেই একটা গর্হিত অপরাধ, এবং এই ধরনের হুমকি আহ, নাগরিক অধিকার হরণ করার সামিল। তো আমি সেই নাগরিক, একজন আমি নাগরিক হিসেবে
আমার পরিবারের নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে। একই সাথে আমার ব্যক্তিগত আমি যেই ধরনের সাইবার বুলিং এর শিকার হয়েছি, সেই সাইবার বুলিং এবং আমার পরিবারকে যেভাবে করে হেনস্থা এবং হুমকি দেওয়া হচ্ছে, সেই সকল ধরনের যে অপরাধ এই চক্র জামায়াত শিবিরের নেতাকর্মী এবং এই জামায়াত শিবিরের চক্র করে যাচ্ছে, সেটার আমি বিচার দাবি করি। আচ্ছা, আমি বলি, আমরা এখনো আমি কোনো সাধারণ ডায়েরি করিনি। প্রথমত আমি যদি সাথিয়া থানায় ডায়েরি করতে চাই তাহলে আমাকে অবশ্যই সাথিয়া যেতে হবে। তো আমি হচ্ছে ঈদের আগেই বাড়িতে গিয়ে সেই সাধারণ ডায়েরিটা করবো। আর এছাড়া এটা করবো হচ্ছে আমার পরিবারকে হুমকি দেওয়ার ক্ষেত্রে। আর যেহেতু আমাকেও বিভিন্নভাবে সাইবার বুলিং এবং ফেসবুকে থ্রেট করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সেইটার প্রেক্ষিতে আমি ঢাকায় শাহবাগ থানায় একটা ডায়েরি করবো, আজকেই করবো। সেই দলটা আসলে এই একই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, এবং এই এই যে সিদ্ধান্ত আসলো সরকারের পক্ষ থেকে বা আদালতের পক্ষ থেকে, সেই সিদ্ধান্তের আমরা নিন্দা জানাই। কারণ এটা পৃথিবীতে কোথাও নজির নাই। আপনি আমাদের যে মুক্তিযুদ্ধের যে কি বলে আত্মসমর্পণের যে নথি, সেই নথিতেই লক্ষ্য করবেন পাকিস্তানের হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছেন, সেখানে উল্লেখ ছিল যে আমরা আমাদের সকল অক্সিলারি ফোর্স, রাজাকার, আরবদর বাহিনী, শান্তি বাহিনী সহ সবাইকে নিয়ে আমরা আত্মসমর্পণ করছি। সেই জায়গা থেকে জামাত ইসলাম কিন্তু অনেক আগেই বাংলাদেশে অফিসিয়ালি নিষিদ্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকলেই জামাতকে ব্যবহার করে জামাতকে রাজনীতিতে পুনর্বাসন করেছে। আমরা তার নিন্দা জানাই। একটা গণহত্যাকারী দল, যেই দলটা বাংলাদেশের মানুষকে গণহত্যার সাথে জড়িত ছিল, সেই দলটা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নামে করছে এবং সেটা একটা বিশাল ক্রাইসিস তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি মিডিয়া একদম জামাতের তৈরি করা হিট পিসগুলি কোন রকম ক্ল্যারিফিকেশন ছাড়া একদম যতখানি সম্ভব আপনার ইচ্ছা করে ডিসইনফরমেশনের অংশ হিসেবে এই নিউজগুলি করছে, এবং যেটি বিভিন্ন জায়গায় মবকে উস্কাইতে সাহায্য করছে। যেমন আপনারা দেখবেন ইত্তেফাক, এটা খুবই লজ্জাজনক যে মানিক মিয়ার পত্রিকা, যেটি এককালে মুক্তিযুদ্ধের সাথে আমরা মুক্তিযোদ্ধাদের পত্রিকা হিসেবে চিন্তা, সেই পত্রিকা একটি নিউজ করেছে, যেই নিউজে জাসদ ছাত্রলীগের, এবং জাসদ ছাত্রলীগ মানে হাসানুল হক ইনুর ছাত্রলীগ না, আপনার নুরুল শরীফ আম্বিয়াদের যে জাসদ, সেই জাসদ ছাত্রলীগের এক নেতা এবং জুলাই অভ্যুত্থানের একজন ফ্রন্ট লাইনার মাহবুব, তাকে সে আমাদের মিছিলে যে উপস্থিত ছিল, সেটাকে কেন্দ্র করে নিউজ করা হয়েছে যে বামদের মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, এবং রিপোর্টের একদম শেষ ভাগে যে ক্লিয়ার করা হচ্ছে যে এটা আসলে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্রলীগ না, বরং জাসদ নুরুল শরীফ আম্বিয়া গ্রুপের ছাত্রলীগ, এবং সেটাও ক্লিয়ার করা হচ্ছে না। পুরো নিউজটা রিপোর্টটা দেখলে আপনার মনে হবে এটা আসলে হাসানুল হক ইনুদের ছাত্রলীগ। তো এই কাজ করা হয়েছে কেন? ওই ঠিক যেই ছবিটাতে ওই মাহবুবের ছবি একটা লাল দাগ দিয়ে গোল করা, তার পাশে একরামুল হক জিহাদ দাঁড়ানো। এখন আজকে যখন একরামুল হক জিহাদ আমাদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, তার বাসার সামনে হচ্ছে উড়ো চিঠি রেখে যাওয়া হচ্ছে, তাহলে যদি তার কোনো কিছু হয় তাহলে এই সাংবাদিক কি দায় নিবেন নাকি নিবেন? যারা সাংবাদিকতার নামে এই ধরনের ইতরপনা করতেছে, এবং আমরা কিন্তু জানি কোন আউটলেট গুলি করতেছে, আমরা সবাই নিউজ রিপোর্ট করি। তো বাংলাদেশে কোনো পরিস্থিতি পার্মানেন্ট না, কাজেই সাংবাদিকরা যদি এইভাবে করে সাংবাদিকতার নামে জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে তাদের সাথেও ব্যাপারটা কনফ্রন্টেশনাল জায়গায় যাবে। পত্রিকার শিরোনাম, রাবিতে শাহবাগ বিরোধী মিছিলে বামদের হামলায় আহত 10। আমরা সবাই এই জায়গায় স্পষ্ট দেখছি যে ওই জায়গায় আমাদের যে কমরেড, তারা ছিলেন সম্ভবত 15 থেকে 20 জন, কিন্তু ওই পাশে যারা সন্ত্রাসী ছিল জামাত শিবিরে, তারা ছিল কমসে কম 50 জন। তারা হামলা করছে, কয়েকজনকে আহত করছে, করার পরে সেটা আবার আমার দেশ, এবং কি জঘন্য যে তারা পত্রিকার শিরোনাম দিছে স্বাধীনতার কথা বলে। স্বাধীনতার কথা বলে তাদের এই ধরনের প্রচারণা বা প্রপাগান্ডা কিসের, সেটাও আমরা প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয়ত আরেকটা ব্যাপারে উল্লেখ করতে চাই, আপনারা সম্ভবত এই রায় ঘোষণার পরে আসিফ নজরুলের একটা মন্তব্য শুনতে পাইছেন, একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যে তিনি তো যুদ্ধ অপরাধী আলবদর নেতা, তা মুক্তি যাওয়ার পরে বলছে যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলন অক্টোবরের নেতৃত্বে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরাও জুলাই গণ অভ্যুত্থানের সামনে সম্মুখসারী যোদ্ধা, সম্মুখসারী সংগ্রামী। আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের জনগণের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া, তারপরে রাজনীতি করতে হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি
যে জামাত শিবির বাংলাদেশের জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রামকে স্বীকৃতি দিচ্ছে না। এই কারণে আমরা বলতে চাই যে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরা পুরোপুরি গণতান্ত্রিক উপায়ে ক্যাম্পাসগুলোতে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে থাকি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে মিছিল নিয়ে হলপাড়ায় যাই, তখন আমরা দেখতে পারি অগণতান্ত্রিক উপায়ে ফ্যাসিবাদী প্রবণতার মাধ্যমে ছাত্র শিবিরের কর্মীরা সাধারণ শিক্ষার্থীর নামে আমাদের রূপে মব আক্রমণ করতে আসছে। তারপর আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে 2 দফায় চলে আসছি। তাহলে কারা আসলে ক্যাম্পাসকে অস্থিরতা এবং বিশৃঙ্খলা দিয়ে নিয়ে যেতে চায়? যদি তাদের কোনো বক্তব্য থাকে তাহলে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করুক, কিন্তু এরকম আরেকজনের মিছিলে এসে আক্রমণাত্মক হওয়ার মানে কি? এটা কি আসলে? তাহলে আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনাদের সংবাদ মাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জনগণের কাছে, শিক্ষার্থীদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা আসলে ক্যাম্পাসের পরিবেশকে অস্থিরতা এবং বিশৃঙ্খলা দিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপারে স্পষ্ট করার দরকার আছে যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই জামাত শিবিরের যে প্রোপাগান্ডা, এবং এটা স্পষ্ট করে বলতে চাই শব্দ চয়নের মাধ্যমে, যে জুলাই শুধুমাত্র জামাত শিবিরের বাপদাদার না, জুলাই আমরা আন্দোলন করছি, এবং এই জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে এখন নানামাত্রিক প্রোপাগান্ডা রচিত করতেছে আওয়ামী লীগ এবং তার দোসরেরা। আমরা তাদেরও স্পষ্ট করে বলে দিতে চাই যে যে রাজনীতি দলই হোক, আবার আমি কথাটা উল্লেখ করতেছি, যে রাজনীতি দলই হোক, বাংলাদেশের জনগণের সংগ্রামকে স্বীকার করে রাজনীতি করতে হবে, আর নাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদের বিন্দুমাত্র ছাড় দিব না।